আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেখেন, আপনাদের সবক কাল চলছিল, সবক নাম্বার 2, তাই তো? জি। সবক হ্যাঁ নাম্বার হ্যাঁ 2 এ আহ, নটা অক্ষর পড়া দেওয়া হয়েছিল, তাই তো রাফিউল ইসলাম ভাই? হ্যাঁ হ্যাঁ। মানে তিন লাইন। আমি 3টে লাইন পড়া দেওয়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। হুম এবং 3টে লাইন আমি ভালো করে মানে এর পুরো খোলাসাটা, পুরো সারাংশটা কেমন, এটা ঠিক কেমন ভাবে হবে, এই মাঝখানের অক্ষর আসলে মাঝখানের অক্ষরের মাঝখানে যে অক্ষরগুলো আসলে তার চিহ্নগুলো কেমন ভাবে চিনতে হবে, এই কাঁটাগুলো দেখে চিনতে হবে, বা এর আকৃতিটা কেমন, কোন আকৃতিটা কোন জায়গায় আসলে, অক্ষরটা আসলে তারপরে কোন আকৃতির সঙ্গে মিল খায়, তাই এরকম আমি বলে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? যারা কালকে হুম, ক্লাসে ছিলেন তারা বুঝতে পারবেন। আহ, যেমন হচ্ছে কি, রাফিউল ইসলাম ভাই তো কালকে ছিলেন না, উনি হয়তো ভিডিও দেখে জি। বুঝতে পারবেন। বুঝতে পারছেন ভাই? ভিডিও তো জি জি, ভিডিও তো হচ্ছে আসেনি তো ভিডিও, ও না, ভিডিও দিয়ে দিচ্ছে চলেনি। দিয়ে ভিডিও দিচ্ছে। গিয়েছিল, একটু দেরিতে গিয়েছিল, বুঝতে পারছেন রাফিউল ইসলাম ভাই, মানে গিয়েছিল তাহলে বলতে ক্লাস সন্ধ্যার শেষে টাইমে রেকর্ডিং গিয়েছিল। গুলো তাড়াতাড়ি দিবেন। দেখেন মানে কালকের ভিডিওটি আমার আহ, মোবাইলে প্র- চলেনি, কোনো একটা প্রতিদিন প্রবলেম দেখাচ্ছে কিন্তু। প্রতিদিন ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। কাল একটা কাজে আমি চলে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ভিডিওটা না ছেড়ে আপনাদের ক্লাসের পরে সঙ্গে সঙ্গে আমাদের টিফিন নিয়ে চালু হয়ে গিয়েছিল, টিফিন চলে গেছিলাম। তো ভিডিওটা সঙ্গে সঙ্গে ছাড়তে ভুলে গেছিলাম, তাই সন্ধ্যার পরে আমি যখন একজন আপনাদের ক্লাসের একজন অবজেকশন করলো, তখন আমি সন্ধ্যার পরে সঙ্গে সঙ্গে ভিডিওটা ছেড়ে আপনাদের লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, একটু চেক করে নেবেন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সকলে ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন তো হুজুর? জি আপনি জি ভালো জি, আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি, হ্যাঁ? এখান থেকেই হুম তিন হুম। তিন লাইনের পর থেকে আমাদের ক্লাস শুরু হবে, অর্থাৎ জালের পর থেকে, থেকে ক্লাস শুরু হবে। থেকে আমাদের সবক শুরু হবে। দেখেন, সকলে একটু লক্ষ্য জুম করবেন। জুম জুম করেন হুজুর। আচ্ছা, আপনারা আপনাদের মোবাইলে জুম করে নেন। আপনার মোবাইলটা স্ক্রিনটা এরকম বড় করেন, যেমন সেই বড় করে এরকম বড় করেন, দেখেন বড় হবে, দেখেন হুম, হুম। বড় বড় হচ্ছে। বড় হচ্ছে। সকলের বড় হচ্ছে তো? বড় হচ্ছে জি না তো? আমার হ্যাঁ বড় হ্যাঁ, হয়ে বড় আমাদের গেছে। বড় হয়ে গেছে। হচ্ছে। জি জি জি। কে বলছে আমার বড় হয় না? মিন্টু শেখ ভাই? না না, হয়েছে তাই বললাম। না না, কোন একটা ভাই বলছিল হুজুর আমার বড় হয় না। বড় হয়ে আমার তো গেছে কিছুই হুজুর। করতে হয় না, আপনিই তো বড় হয়ে গেলাম, তো কিছুই করি নাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু স্ক্রিনটা বড় করে নেবেন, যার অসুবিধা হবে, বুঝতে পারছেন? জি। হুম তাহলে এইটা দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটা হলো তাই না? এই অক্ষরটি কি? হ্যাঁ হ্যাঁ এই অক্ষরটি আপনারা সকলে চিনতে পারছেন হয়তো, এই অক্ষরটির নাম হলো এই টা হলো এর এটা আসল রূপ। এটা এর কি আসল রূপ, অর্থাৎ যখন একা আসে, আহ, আলাদাভাবে একা আসে, তখন টা দেখতে, টা আসল রূপে আসে, বুঝতে পারছেন? টা তখন তার জি আসল রূপে আসে। আর তারপরে যে টা দেখতে পাচ্ছেন, এই টা হলো আহ, জুড়ে অক্ষর, যখন জুড়ে লেখা হয়, অর্থাৎ কোনো অক্ষরের সঙ্গে সম্মিলিত ভাবে লেখা হয়, তখন ওই টানা হাতে অক্ষরের শেষে র দিলে যেমন হয়, এই টা ঠিক তেমন, বুঝতে পারছেন? র এর পূর্বে অক্ষর জোড়া হয়, এর পরে অক্ষর জোড়া হয় না। অর্থাৎ এর আগে অক্ষর জোড়া হয়, এর পরে অক্ষর জোড়া হয় না। এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, এর আগে অক্ষর জোড়ার অপশন আছে, দেখতে পাচ্ছেন কাটা চিহ্ন আছে। কালকে আমি দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? যে কাটা চিহ্নটা দেখে আপনারা ধরে নেবেন, এতেও আপনাদের সুবিধা হবে। মনে আছে তো রাফিউল ইসলাম ভাই? না, কাল তো আমি ছিলাম না। কি কাটা ও চিহ্ন? হ্যাঁ, রাফিউল ইসলাম হয়তো কাল ছিল না। দেখেন, যেই সমস্ত রয়ের পিছনে দেখেন একটা এরকম কাটা চিহ্ন আছে, কাট চিহ্ন আছে, দেখেন। বা এই ডালের পিছনে দেখেন, এদিকে একটা কাটা চিহ্ন আছে, ডালের পরে কাটা চিহ্ন আছে কি? হ্যাঁ। নেই। না জিমে না। জিম দেখেন, এই জিমটা শুরুতে এরকম ভালো আছে, এই জিমটা দেখেন এখানে কাটা চিহ্ন আছে, এদিকেও কাটা চিহ্ন আছে। জি। মানে জিমের এইদিকে অক্ষর জোড়া যাবে, এদিকে অক্ষর জোড়া যাবে, সেটাই বলছি। হুম। টা দেখেন,
মানে রয়ের কাটা চিহ্ন নেই শেষে, তার মানে আর অক্ষর ওদিকে বায়ে বসবে হ্যাঁ না। হ্যাঁ, রয়ের এইদিকে অক্ষর জোড়া হবে না, কিন্তু রয়ের এইদিকে অক্ষর জোড়া হবে। রয়ের ঠিক শুরুতে আছে, অক্ষর জোড়া হবে, বুঝতে পেরেছি। রয়ের পরে অক্ষর জোড়া হয় না। রয়ের পরে অক্ষর জি জি জুড়লে জি, রটা র থাকবে না, রটা বোঝা যাবে না তখন, বুঝতে পারছেন? ঠিক আছে। রটা র থাকবে না, রটা তখন বোঝাই যাবে না যে এটা র। বুঝতে পারছেন? আপনি একটু ভাবলে বুঝতে পারবেন। অন্য অক্ষর এসে তার সঙ্গে র জুড়ে এরকম দেওয়া যাবে, অন্য অক্ষর এরকম এসে তার সঙ্গে র এরকম ভাবে জুড়ে দেওয়া যাবে না, কিন্তু র এর পরে অন্য অক্ষর জুড়লে রটা আর র থাকবে না। জি, বুঝতে পেরেছি। জি। র, র এর মতন দেখতে সেম টু সেম আকৃতি কি যা, তাই না? হুম, জি রয়ের আর জায়ের আকৃতি একই রকম, শুধু নোক্তাতে পার্থক্য। রয়ে কোনো নোক্তা নেই, আর যার উপরে একটা নোক্তা আছে, তাই তো? জি এই জন্য র এর যে সিস্টেম, জাটাও সেই একই সিস্টেম। বুঝতে পারছেন? জায়েরও জি আগে অক্ষর জোড়া যায়, জায়ের পরে অক্ষর জোড়া যায় না। ঠিক আছে? আর এই এই যে যার আকৃতিটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওই টানা হাতের যখন অনেকগুলো অক্ষর একসঙ্গে ভাবে লেখা হয়, তারপরে যা লিখলে যেমন দেখতে লাগে, এই আকৃতিটা ঠিক তেমনই। বুঝতে পারছেন? এটা হলো জায়ের নকল রূপ। তারপরে দেখেন সিন, এই অক্ষরটি কি? এই অক্ষরটি হলো সিন। সিন। জি। এটা হলো সিনের আসল রূপ, এই অক্ষরটি হলো সিনের আসল রূপ। এটা হলো সিনের আসল রূপ। সিন যখন একলা আসে, আসল রূপে আসে, তখন সিনটা এরকম দেখতে হয়। আর সিন যখন টানা হাতে লেখার মধ্যে আসে, অর্থাৎ এগুলো হচ্ছে এই যে দুটো অক্ষর, দুটো সিন আছে, এই সিন দুটো হচ্ছে কি সিনের নকল রূপ। ঠিক আছে? এই যে প্রথম যে সিনটা জি দেখতে পাচ্ছেন, ছোট্ট কাটা, শুধু এই দুটো দোলন আছে, তাই না? শুধু দুটো দোলন আছে জি সিনের শুরুতে, যে জিনিসটা আছে এই দোলন দোলন, অ্যালভেস্টারে যেরকম দোলন থাকে না, এখানে সেই দোলনটা শুধু দেখতে পাচ্ছেন। এই যে দোলনটা, প্রথম যে আকৃতির দোলনটা দেখতে পাচ্ছেন, এটা কোনো টানা হাতের অক্ষর লিখতে গেলে, টানা হাতের অনেক অক্ষর একসঙ্গে লিখতে গেলে এই আকৃতির সিনটা হচ্ছে শুরুতে আসে। লেখার শুরুতে এই আকৃতির সিনটা আসে। রফিউল ইসলাম ভাই, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই সিনটা দেখেন, প্রথমটা তো ঠিকই আছে, কিন্তু লাস্টের দিক থেকে কাটা আছে, দেখেন, লাস্টের দিক থেকে কাটা আছে। জি। তার মানে এটা কি হলো? হ্যাঁ, তার মানে ধরেন টানা হাতে লিখছেন, তার মানে শুরুতে সিন লিখলাম, প্রথমে। হ্যাঁ প্রথমে সিন লিখলেন, সিনের পর থেকে অন্য অক্ষর লেখা শুরু করলেন। বুঝে এসছে? জি, এই তারপরে yes। তারপরের সিনটা দেখেন, এই সিনটার দুই দিকে কাটা আছে, দেখেন, শুরুতেও কাটা তার আছে, মানে এটা শেষেও বাজে কাটা আছে। বসবে। জি, তার মানে কি হলো, হ্যাঁ, এই সিনটা হলো মাঝখানে আসবে, মানে এই সিনের মাঝখানে আসবে। এদিকেও অক্ষর থাকবে, এদিকেও অক্ষর থাকবে। এইদিকে। বুঝে এসছে? জি জি জি। এটা আপনাদের শর্টে বুঝে নিতে হবে, বুঝতে পারছেন? এই সিন, এই জি দুটো সব সিন কিন্তু, কিন্তু একটা শুরুতে আসে আর একটা মাঝখানে আসে, দুজনার আকৃতি দুই রকম। বুঝতে পারছেন? জি জি। তাহলে এটা হলো সিনের আসল রূপ, আর এই দুটো হলো সিনের নকল রূপ। বুঝে আসছে ভাই? জি। সিন আর শিনের আকৃতি কিন্তু একই, তাই না? শুধু পার্থক্য কিসে? নোক্তাতে। মুক্তাদি। পার্থক্য শুধু নোক্তার মধ্যে আছে। তো সিনের যেই সিস্টেম, সিনেরও কি সেই একই সিস্টেম। শুরুতে আসলে কি যেমন, সিস্টেম? সিনটা শুরুতে আসলে যেমন, সিনটাও শুরুতে আসলে শুরুতে আসলে তেমন। সিন মাঝখানে আসলে যেমন, সিনটাও মাঝখানে আসলে তেমন। দেখতে পাচ্ছেন দুটোর ক্যাটাগরি কিন্তু একই, তাই না? জি জি দুটো সিস্টেম একই, শুধু নোক্তার মধ্যে পার্থক্য। সেই জন্য এখানে তো আর বোঝানোর কিছু নেই, একই জিনিস। তারপর দেখেন সদ, বুঝতে পারছেন? এটা হলো সদের জি আসল রূপ। অর্থাৎ সদ যখন একলা আসে, তখন সদটা এইরকম আকারে আসে। বুঝতে পারছেন? এটা হলো সদের আসল রূপ। তারপরে যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো হলো সদের নকল রূপ। এই দুটো কি? সদের নকল রূপ। এই দুটো সদের মধ্যে প্রথম যে সদটা দেখতে পাচ্ছেন, প্রথম যে আকৃতি সদের নকল রূপের যে আকৃতিটা, এই সদটা হলো কোন লেখার শুরুতে আসে। অর্থাৎ এই সদ, প্রথম যে এই সদটি দেখতে পাচ্ছেন, এই সদের আগে কোনো অক্ষর আসেনি, পরে অক্ষর আসলে যেমন দেখতে লাগবে তেমন। দেখেন, এর কাটা অংশটা কোন দিকে আছে? পরে আছে, হুম, তাই না? বুঝতে পেরেছি। এর কাটা অংশটা পরে আছে। সেই জন্য এই সদটা ধরেন বিষয়টা একটু শুরুতে বুঝতে লাগিয়ে পেরেছি। দিলাম,
হ্যাঁ, শুরুতে ধরেন এই সদটা হুম লাগিয়ে দিলাম, এই সদের পরে অন্য কোনো বিভিন্ন রকম অক্ষর জুড়ে দিলাম, জুড়ে দিলে ঠিক যেমন দেখতে লাগবে এই সদটা ঠিক তেমন। এই সদের হুম এই ধরুন সদ দিয়েছেন, এদিক থেকে কাটা মানে এদিক থেকে অক্ষর জুড়বে, তাই তো? এদিকে কাটা নেই মানে এদিকে অক্ষর জুড়বে না, এদিক থেকে অক্ষর জুড়বে। এখানে দেখেন সেই সিস্টেমটা দেওয়া আছে। তাহলে এই সদটা কি শুরুতে আসে, আর তারপরে যে সদটা দেখতে পাচ্ছেন এই সদটা হলো মাঝখানে আসে। কেন বলুন তো? এনার এই সদের দুদিকে কাটা আছে, সদের দুদিকে কাটা আছে দেখেন, এদিকেও কাটা আছে এদিকেও কাটা আছে। অর্থাৎ এই সদের দুই দিকে দুটো অক্ষর জুড়তে পারবে। দুই দিকে দুটো অক্ষর জুড়লে যেমন আকৃতিতে সদটা আসার কথা ছিল, এটা ঠিক তেমন আকৃতিটা এখানে দেখাচ্ছে। সেই জন্য এটা সদের আসল রূপ, আর এই দুটো সদের নকল রূপ। বুঝে আসছে ভাই? জি। হুম জি। বলছি শর্টটা কি লাস্টেও আসবে নাকি, আহ মানে লেখার শেষে কি আসবে নাকি? দেখেন, না, সদ শেষে আসবে না লেখাটা। সদ সোয়াদ না ওটা শেষে শেষে মাঝখানে আসবে না আসবে। লেখাটা। সদ শেষে আসতে পারে, অসুবিধা নেই। কেন বলুন তো? দেখেন, আমি হুম। যদি শেষে আসলে আসতে পারে, আসলে অসুবিধা হবে না, কারণ আমি আমি আপনাদের এখানে লিখে দেখাচ্ছি। দেখেন, ধরুন আমি প্রথমে দিলাম জিম, প্রথমে দিলাম জিম, ঠিক আছে? তারপরে দিব কি জি সদ, তাই না? সদটা জি। আহ, এখানে শেষে আসার কোনো সিস্টেম দেয়নি কিন্তু, তাই না? মিন্টু ভাই সেই জন্য না, তার প্রশ্নটা জন্য তো করলেন। বিরতি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। হুম সদটা আপনি শেষেও লিখতে পারবেন। যেমন এখানে দেখেন, এই ধরেন আপনি দিলেন, আপনি লিখলেন সদ, তাই না? হুম এদিকে জায়গা নেই। সাইড হয়ে গেল, বুঝতে পারছি না, জায়গা নেই। দেখেন আমি এদিকে এর উপর লিখছি, এই ধরুন জিম লিখলাম, জিম। এই ধরো সদ লিখলাম। প্রথমটা কি? প্রথমটা জিম, লাস্টেরটা কি সদ। এরকম লেখা গেলে অসুবিধা হবে না। কেন বলুন তো? সদটা বোঝা যাচ্ছে, আচ্ছা। সদ বোঝা যাচ্ছে। জিমটাও হুম হুম শুরুতে এসছে মানে সদটা শেষে আসতে পারবে, অসুবিধা হবে না। সদ শুরুতে আসতে আসতে পারবে, পারবে ওটাই কিন্তু জিজ্ঞাসা মাঝখানে করলাম। আসতে পারবে, শেষেও আসতে পারবে। আসলে কোনো অক্ষরের ভিতরে কোনো গন্ডগোল সৃষ্টি হবে না। বুঝে এসছে? ঠিক আছে, ঠিক জি। আছে। কিন্তু কিছু কিছু অক্ষর এমন আছে যেগুলো তারপরে কোনো অক্ষর আসতে পারবে না। যেমন এই রটা আপনাদের বলেছিলাম, র কিংবা দাল, এগুলো আপনাদের যদি বলি আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন, আমি হ্যাঁ আহ, হ্যাঁ। জিমের সঙ্গে র দিচ্ছি, ঠিক আছে? এই জিম দিলাম, আর এই আমি র দিলাম। ভাই দেখেন, কেটে গেল। দেখেন, এই জিম দিলাম, ঠিক আছে? আর এখান থেকে আমি র দিয়ে দিলাম, এটা হলো র, তাই না? রয়ের আকৃতি কিরকম বুঝতে হুম পারছেন তো? এই যে রয়ের আকৃতি দেখতে হুম পাচ্ছেন, এখান থেকে র দিলাম। হুম তাহলে এই হয়ে গেল জিম, আর এই হয়ে গেল র। কিন্তু রয়ের পরে কি আমি অন্য অক্ষর বাড়াতে পারবো? বাড়াতে পারবো না। যেমন এখানে ছোট করে দিচ্ছি দেখেন, এই ধরুন আমি জিম দিলাম, দেওয়ার পরে এই র দিলাম, ঠিক আছে? কিন্তু এই রয়ের পরে আমি অন্য অক্ষর বাড়াতে, রয়ের পরে আমি না বাড়াতে পারবো আলিফ, না বাড়াতে পারবো বা, না বাড়াতে পারবো তা, না বাড়াতে পারবো যে কোনো কোনো অক্ষর বাড়াতে পারবো না। কারণ ধরুন আমি এখান থেকে বাড়ালাম, লাম বাড়াচ্ছি, কথাই বলছি, এই আমি লাম বাড়ালাম, এখানে কি আর রটা বোঝা যাচ্ছে? কি করে বুঝবেন যে এখানে না। র আছে? র কি আর থাকলো? হুম। থাকলো না। সেই জন্য হ্যাঁ। কিছু কিছু অক্ষর এমন আছে সেই অক্ষরের পরে কোনো অক্ষর জোড়া যায় না, জুড়লে সেই অক্ষরটা আর প্রকাশ পাবে না। বুঝতে পেরেছেন? হুম 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 আচ্ছা চলেন, সদের সদের পড়া চলছিল। দেখেন, এটা হলো সদের কি আসল রূপ, আর এই দুটো সদের নকল রূপ। সদ শুরুতে আসলে ঠিক এমন দেখতে লাগবে, মাঝখানে আসলে এমন দেখতে লাগবে, আর শেষে আসলে আমি তো দেখিয়ে দিয়েছিলাম শেষে আসতে চাইলে কেমন দেখতে লাগবে, তাই না মিন্টু ভাই? হ্যাঁ হ্যাঁ, জি। হ্যাঁ। বুঝেছি। সদ আর দদের আকৃতি কিন্তু একই রকম, তাই না? সদ আর দদের আকৃতি হুম সেম টু সেম একই রকম, দুটো একই। সিস্টেমও একই। শুধু পার্থক্য নোক্তার মধ্যে আছে। উপরে নোক্তা দিলে দদ, আর বিনা নোক্তা হলে, নোক্তা বিহীন হলে সেটাকে বলা হয় সদ। বুঝে এসছে? জি জি। হুম আচ্ছা তারপরে দেখেন ত। কালকে কোনো ভাই বলছিলেন হুজুর তটা একটু দেখান, তটা একটু দেখি।
দেখেন আজকে আপনি তটা একটু দেখেন, দেখেন এটা হলো ত। হুজুর তো এত কিছু দেখার নেই। না না, কালকে কোনো ভাই বলছিলেন, আমার খেয়াল নেই, পড়ানোর পরে বলছিলেন হুজুর ত তটা একটু জয় দেখান। তো একই রকম থাকছে। তো দেখেন দেখেন এটা হলো তয়ের আসল রূপ, বুঝতে পারছেন? আর এই দুটো হলো কি জি তয়ের নকল রূপ। এখানে এই যে প্রথম যে তটি দেখতে পাচ্ছেন, এই তটি হলো মাঝখানে যদি কোনো ত লিখতে চান, টানা হাতের লেখার মাঝখানে যদি ত লিখতে চান, তাহলে এমন লিখতে হবে, বুঝতে পারছেন? দেখেন এই তয়ের দুই দিকে কাটা আছে, এইদিকে কাটা আছে, এদিকে কাটা আছে। অর্থাৎ এটা কি বলতে চাই, যে কাটা আছে মানে এর ইশারাটা কি, মানে আপনি এদিকেও অক্ষর জুড়তে পারবেন, এদিকেও অক্ষর জুড়তে পারবেন। দুই দিকে অক্ষর জুড়তে গেলে তটি কেমন ভাবে লিখতে হবে বা কেমন ভাবে লেখা আকারে আসবে কোরআন মাজিদের মধ্যে, সেটা এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই তটি হলো আহ, মাঝখানে আসার জন্য যে ত লেখা হয়, টানা হাতের লেখার মাঝখানে যদি কোনো অক্ষর আসে, ত আসে, তো এরকম ভাবে লেখা আকৃতিতে আসবে। আর লাস্টে যে তটা দেখতে পাচ্ছেন, এই তটি হলো শেষে আসে, মানে এই তয়ের যে আকৃতিতে আছে, এই আকৃতির শেষে যদি আসে, সেরকম ত লিখলে যেরকম দেখতে লাগবে, এটা ঠিক তেমনই দেখতে পাচ্ছেন। এর শুধু ডান দিকে কাটা আছে, মানে কি এটা শেষে আসবে, বুঝে এসছে? মানে মানে বড় হাতের আর ছোট হাতের মধ্যে কোনো পার্থক্য তেমন নাই। হ্যাঁ, পার্থক্য একটু আছে, বুঝতে পারছেন? এই দেখেন এই আইনগুলো দেখেন। শুধু জোড়ার জন্য আছে, জোড়ার জন্য। হ্যাঁ, কিছু ইশারা টানা আছে, ইশারা ছোট ছোট ইশারা ভাবে আসে। বড় হাতের এগুলো হচ্ছে আসল রূপ, এই তটা হচ্ছে আসল রূপ, তয়ের এগুলো নকল রূপ। এই তটা শুধু হয়তো একটু অনেকটা পাল্টায়নি, অনেকটা একই আছে, কিন্তু এই আইনগুলো দেখেন, আইনগুলো পাল্টে গিয়েছে। হ্যাঁ, ওগুলাতেই তো আপনাকে ধরবো। আচ্ছা দেখেন, তারপরে দেখেন, আচ্ছা তটা বুঝে নিয়েছেন তো? তটা বুঝে নিয়েছেন তো? হুম তো ওগুলা তো জি, তো ঠিক আছে। তটা জ বুঝে ঠিক নিয়েছেন। আছে। তটা আর ত আর জ কি সেম টু সেম একই রকম, তাই না? ত আর জ এর মধ্যে কোনো জি পার্থক্য নেই, শুধু নোক্তার মধ্যে পার্থক্য আছে। নোক্তা বিহীন হলে ত, আর নোক্তার একটা নোক্তা থাকলে সেটা হয়ে যাবে জ। ত প্রথমটা হলো ত, দ্বিতীয়টা হলো জ। ত আর জ এর আকৃতিগুলো দেখে নেন। তারপরে দেখেন আইন, এটা হলো আইন, বুঝতে পারছেন? এটা হলো আইনের আসল রূপ, বুঝতে পারছেন? হুম, এটা হলো আইনের আসল রূপ। আইন যখন একা কোথাও আসে, একলা ভাবে আসে, একা যখন ছাড় ভাবে আলাদা ভাবে একা আসে, তখন আইন আইনের আসল রূপে আসবে, বুঝতে পারছেন? আর যখন টানা হাতে জি লেখার জন্য আইন আসবে, অর্থাৎ যখন টানা হাতে লেখার ভিতরে যখন আইন আসবে, শুরুতে যদি আপনি আইন লেখেন, ধরুন আপনি এরকম এরকম লিখছেন, আহ এরকম টানা হাতে লিখেই যাচ্ছেন, ঠিক আছে? তো এই টানা হাতের লেখার এই শুরুতে যদি আপনি আইন লিখতে চান, তো সেটা এই আইনটা হবে, বুঝতে পারছেন? এই যে আইনটা দেখতে পাচ্ছেন, এই আইনটা আপনি শুরুতে লিখবেন। আর মাঝখানে ধরুন আপনি আইন লিখছেন, মাঝখানে অক্ষর এত লম্বা অক্ষরের মাঝখানে আইন, মাঝখান বরাবর আপনি আইন লিখতে যাচ্ছেন, তখন এই আইনটা লিখবেন, বুঝতে পারছেন? তো এবার আমি বুঝবো কি রে ভাই? এবার আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন। হুজুর, বলেন মন্টু ভাই। হামজা লাগছে তো মাঝেরটা। আমি হ্যাঁ দুটোর পা- হ্যাঁ আমি হ্যাঁ দু আমি মাঝেরটাও হামজা আমি লাগছে, দুটোর শেষে পার্থক্য লাস্টে বলে দেবো, অসুবিধা নেই, আমি দুটোর পার্থক্য লাস্টে বলে দেবো, দুটোর পার্থক্য আমি আইনটা লাস্টে বলে হামজা দেবো, লিখে। চিন্তা নেই, দুটোর পার্থক্য আমি লাস্টে বলে দেবো ইনশাল্লাহ। মানে আমি আরেকটা কথা বলি হুজুর। ওই যে হামজা আর আইনের মধ্যে পার্থক্য কি করে বুঝবো? ওই প্রথমের দিকে লাস্টের দিকে ঠিক বসানোর আছে, জন্য নাকি? আপনাদের চিন্তা নেই, আমি আছি তো, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো, বলছি তো, আপনার শুধু লাস্ট পর্যন্ত থাকেন, তারপরে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, প্রথম আইনটা বুঝে নেন, ঠিক আছে। প্রথম হ্যাঁ আইনটা ঠিক বুঝে আছে। নেন। আইনটা হলো, এটা হলো আইনের আসল রূপ, আর এই দুটো হলো কি আইনের নকল রূপ। দেখেন, ধরেন এই আইনের দুটো নকল রূপ আমি বুঝিয়ে দিচ্ছি। আইন ধরুন শুরুতে লিখতে চাচ্ছেন, শুরুতে আইন লিখতে চাচ্ছেন, তখন আইনটা, ধরুন আপনি আইন লিখবেন, জিম লিখবেন, লাম লিখবেন, ঠিক আছে? এখানে দেখেন আমি লিখছি, দেখেন এই প্রথম প্রথম যে আইনটা লিখতে হবে, সেই আইনটা ঠিক এরকম, এই আপনি আইন লিখলেন, ঠিক আছে? তারপরে আপনি জি জিম লিখলেন, ঠিক আছে? তারপরে ধরুন আপনি জি নুন লিখলেন, নুন, এই জিম, জি এই নুন, ঠিক আছে? আচ্ছা আমি ধরুন এবার মাঝখানের আইনটা দিচ্ছি, আপনি মাঝখান বরাবর তো আইন লিখবেন, তাহলে এই মাঝখানের আইনটাও লিখে দেখিয়ে দিচ্ছি একেবারে, ঠিক আছে?
এখানে ধরুন আপনি জি মাঝখানের আইনটা লিখলেন, মাঝখানের আইনটা লিখতে গেলে এই রকম গিয়ে এই রকম ভাবে আসতে হবে। মাঝখানের আইনটা লিখলেন, এবারে আপনি এই আইনের পরে অন্য অক্ষর দিতে হবে, তো তারপরে তো এটা মাঝখানের আইন বলে বোঝাবে। তো তারপরে ধরুন আমি লাম দিলাম, জি লাম দিলাম। তাহলে এবারে লক্ষ্য করেন এই যে প্রথম যে আইনটা আছে, এই আইনটার সঙ্গে মিল খায়, এই না, আইনটার সঙ্গে মিল খাচ্ছে, প্রথম কার্ডটার সাথে ওই আইল্যান্ডটার সাথে মিল খাচ্ছে। খাচ্ছে। তাহলে এই আইনটা কি প্রথমে আসে, এই লেখার টানা হাতে লেখার শুরুতে আইনটা এসছে, তাই না? এই হুম। শুরুতে যে আইনটা জি এসছে আর এই আইনটা মিল খেয়েছে, তাই তো? এবারে জি দেখেন এই যে আইনটা, তারপরে যে আইনটা দেখতে পাচ্ছেন, এই আইনটা আমি বলেছিলাম মাঝখান বরাবর আইন আসে, তাই না? এই আইনটার সঙ্গে, জি এই আইনটার সঙ্গে কি এই আইনটার মিল খায়? মাঝখান বরাবর আইনের খাই, সঙ্গে মিল খাচ্ছে? খাই কিন্তু মাথায় এখনো ঢুকে না। বলছি এখন মিল খাচ্ছে হুজুর, কিন্তু লেখার সময় তো হ্যাঁ খুঁজে পাবো না যে এটা কি অক্ষর। না, লেখার সময়ও এরকমই ওটাই আসবে, মেল খাচ্ছে, পড়ার সময় লেখার সময়ও এরকমই আসবে, মিল খাচ্ছে তো। লেখার সময়ও এরকমই আসবে, বুঝতে পারছেন? আমি বুঝিয়ে দেবো, আপনারা এত ঘাবড়াচ্ছেন কেন? জি আপনারা এখান থেকে বুঝে নেন না, এই যে আইনটা দেখতে পাচ্ছেন, এই আইনটা হলো শুরুতে আসে, অর্থাৎ এই এই যে আইন এসছে। আর দ্বিতীয় যে মাঝখানে যে আইনটা আসে, সেই আইনটা হলো এই এসছে, এরকম আকারে আসবে, বুঝতে পারছেন? তাহলে মানে অন্যরকম, অন্যরকম যেগুলো একটু আকার আকৃতি ধারণ করেছে সেগুলোকে আমাদেরকে ভালো করে দেখতে হবে। আইনের আকৃতি এমন হয়, আইন শুরুতে আসলে এমন হয়, মাঝখানে আসলে এমন হয়, বুঝতে পারছেন? জি 2 নম্বর সবকটা খুব জরুরি। আইন শুরুতে আসলে এমন হয়, মাঝখানে আসলে এমন হয়, আর শেষে আসলেও এইরকমই হবে, কিন্তু ডাইরেক্ট এখান থেকে ফের এরকম জুড়ে যাবে, বুঝতে পারছেন? দেখেন আইন আর গয়নের আকৃতি কি একই রকম, তাই না? দেখেন আপনারা এখানে কিন্তু অতটা ঘাবড়াবেন না, আপনারা এখানে এখানে দেখে নিলেও পড়ার সময় আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদের বলেও দেবো, ঠিক আছে? এটা হলো আইন, আইনের আসল রূপ এটা। আর আইন যখন টানা হাতের লেখার শুরুতে যখন আইন লেখা হয়, তখন আইনটা এরকম রূপে আসবে, আর মাঝখানে যখন আইন লেখা হবে তখন এরকম রূপে আসবে, বুঝতে জি পারছেন? আর শেষে ধরুন আপনি আইন লিখতে চাচ্ছেন, আপনি জি শেষে আইন লিখতে চাচ্ছেন, ধরুন এইটার সঙ্গে এটা জুড়ে দিলেন, অর্থাৎ এই আইনটা শুরুতে আসলো, এই আইনটা মাঝখানে এসেছে, তাই না? এখান থেকে আপনি শেষে যদি আইন দিতে চান, তখন আইনটা এরকম জি ভাবে হবে, মাথায় এরকম হবে, আর এই আইনের মতন এইরকম একটা শুধু টানা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই আইনের মাথাটা এরকম আর এই হুম। আইনের মাথাটা এরকম, মাঝখানে আসার কারণে মাথাটা এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? জি মাথা একটু পাগড়ি টাইপের হয়ে যাবে। জি শেষে দিয়ে আসলে, শেষে আসলে। আচ্ছা, তাহলে আইনটা বুঝে নিয়েছেন। হুম। জি আইন আর এখনকার মতো তো বুঝলাম। আইন, আইন আর গয়নের আকৃতি একই রকম। আমি পূর্বেও বলেছি যে সমস্ত অক্ষরের আকৃতি একই রকম, সেই সমস্ত অক্ষরের সিস্টেমটাও একই রকম। এই আইনের যে সিস্টেমটা আছে, গয়নেরও সেই একই সিস্টেম, কারণ আকৃতি দুজনের দুজনের দেখতে একই রকম। শুধু পার্থক্য কোথায়? পার্থক্য শুধু নোক্তার মধ্যে আছে, পার্থক্য শুধু নোক্তার মধ্যে আছে। এর আকৃতি, আইনের আকৃতি যেমন, গয়নের আকৃতিও ঠিক তেমনই, শুধু পার্থক্য নোক্তার মধ্যে আছে, বুঝতে পারছেন? হুম। পার্থক্য শুধু নোক্তার মধ্যে আছে। তাহলে আইন আর গয়ন বুঝে এসছে, তাই তো? তারপরে দেখেন ফা, তারপরে কি ফা, ফাটা দেখেন, হ্যাঁ, এটা হলো ফায়ের আসল রূপ, আর এই দুটো হলো ফায়ের নকল রূপ। এই যে ফাটা দেখতে পাচ্ছেন, এই ফাটা টানা হাতের লেখা শুরুতে ফা লিখলে যেমন আকৃতিতে লিখতে হবে বা লেখা আসবে, এটা হলো সেই ফা, বুঝতে পারছেন? দেখেন এই ফায়ের পরে কাটা কাটা জি আছে, তাই না? অর্থাৎ এই ফাটা শুরুতে লেখা হয়। জি আর তারপরে যে ফাটি দেখতে পাচ্ছেন, এই ফাটি হলো শেষে লেখা হয়, এটা হলো ফায়ের শেষে। নকল রূপ, বুঝে এসছে? হুম। তাহলে জি এটা এই ফাটা শুরুতে আসে আর এই ফাটা কি শেষে আসে। তারপর দেখেন শেষে। কপ, এখানে যে কপটা দেখতে পাচ্ছেন, এই কপ, এটা হলো কপের আসল রূপ, এটা হলো কপের কি আসল রূপ। আর তারপরে যে আসল কপগুলো রূপ। দেখতে পাচ্ছেন, এগুলো হলো কপের নকল রূপ। যেমন এই যে প্রথম কপটি দেখতে পাচ্ছেন, এই কপটি শুরুতে আসে, এই কপটি কখন আসে? শুরুতে। শুরুতে।
এই কপটি শুরুতে আসে, এই প্রথম যে কপটি দেখতে পাচ্ছেন, তারপরে যে কপটি দেখতে পাচ্ছেন ওই কপটি হলো শেষে আসে। বুঝে এসছে? ওই কপটি হলো শেষে আসে। জি ঘন্টা ছিল খারাপ লাগে খারাপের কাজ সমান খারাপ জবর আলিফ মাত্রা খারাপের ইয়া মাত্রা আচ্ছা দেখেন, তারপর দেখেন কাপ, তারপর দেখেন কাপ। কাপটা দেখেন, এইটা হলো কাপের আসল রূপ। কাপ যখন শুরুতে আসে, কাপের আসল রূপগুলো তো আপনারা চিনবেন ভালোভাবে, তাই না? কাপের আসল রূপগুলো আপনারা ভালো করে জি চিনবেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে নকল রূপগুলো নিয়ে, অর্থাৎ মাঝখান বরাবর যদি কোনো অক্ষর আসে, বা শেষে যদি কোনো অক্ষর আসে, বা শুরুতে যদি কোনো অক্ষর আসে টানা হাতের লেখার সময়, তো সেই অক্ষরটা কেমন আকৃতিতে আসবে সেইটা নিয়ে বিষয়। তো দেখেন, এই যে কাপটি দেখতে পাচ্ছেন, এই কাপটি হলো শুরুতে কোনো কাপ লেখা হলে, টানা হাতের অক্ষরের শুরুতে কাপ লেখা হলে কাপটা এমন আকৃতিতে আসে। দেখতে পাচ্ছেন কাপটা? এই কাপের কোথায় কাটা আছে? এই কাপের পরে কাটা আছে, তাই না? এই কাপের পরে জি কাটা আছে, মানে এই কাপটা শুরুতে আসে। বুঝে এসছে তো? এই কাপটা শুরুতে আসে। জি তারপরে যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটা দুই দিকে কাটা আছে। তার মানে কি দাঁড়ায়? এই কাপটা মাঝখানে আসে। এই কাপটা আগেও কোথায় কিছু আছে? অক্ষর জোড়া যাবে, শেষ হয়ে যাবে। জি, এই কাপটার মাঝখানে আসে। বুঝে এসছে? জি জি, এটা হলো কাপের আসল রূপ, আর এই দুটো হলো কাপের নকল রূপ। তারপরে দেখেন লাম। এটা হলো কি? লাম। জি, এটা হলো লামের আসল রূপ। তারপরে যে দুটো দেখতে পাচ্ছেন এগুলো হলো লামের নকল রূপ। একটা লম্বা দাঁড়ি দিয়ে যদি বাম সাইডে হালকা বেঁকে দেওয়া যায়, তাহলে সেটা লাম হয়ে যায়। এই লামটা দেখেন, আলিফের মতো লম্বা দাঁড়ি, কিন্তু বাম সাইডে হালকা হালকা বেঁকিয়ে দিয়েছে, এসে বাম সাইডে হালকা এরকম বেঁকিয়ে ওটা দিয়েছে, হতে সেই পারে। জন্য লাম হয়ে গিয়েছে, তাই না? এই লামটা জি লেখার শুরুতে আসে। এই লামটা কি লেখার শুরুতে আসে, অর্থাৎ এর এর একদিকে কাটা আছে, দেখতে পাচ্ছেন তো? এটা এই লামটা লেখার শুরুতে আসে। জি জি তারপরে যে লামটি দেখতে পাচ্ছেন, এই লামটা লেখার মাঝখানে আসে, অর্থাৎ এই লামের শুরুতে অন্য কোনো অক্ষর জোড়া যাবে, শেষেও অন্য কোনো অক্ষর জোড়া যাবে। বুঝতে এসছে? এই যে লামটি দেখতে পাচ্ছেন, এই জি লামটি লেখার এটা লেখার, এই লামটি লেখার মাঝখানে আসে, মাঝখানে আসে। এই লামটি লেখার কোথায় আসে? মাঝখানে আসে। টানা হাতে যখন লিখবেন এই লামটি মাঝখানে লিখলে যেমন আকৃতিতে দেখতে হবে, বা লেখা হবে, বা লিখে আসবে, কোরআন শরীফে লেখা অবস্থায় আসবে, তো এই লামটি হলো সেই লামের সঙ্গে ম্যাচ করছে। তারপর দেখেন মিম। আর শেষের দিকে আসলে হুজুর প্রথম আসল রূপের মতো আসবে নাকি? জি, শেষের দিকে আসলে আসল রূপের মতন আসবে, কিন্তু পিছনে কোনো একটা জিনিস জুড়ে থাকবে। যেমন দেখেন, এই আপনাকে তো আমি দেখেছিলাম, এই ধরুন বুঝতে জিম, পেরেছি। জিম, জোড়ার এই মতন লাম, জোড়ার মতন। তাই না? এই জিম আর এই লাম, এটা হ্যাঁ কি হ্যাঁ আসল রূপের মতন এসছে, কিন্তু জি পিছন থেকে অন্য একটি অক্ষর জুড়েই আছে, তাই না? জোড়া আছে। হ্যাঁ হ্যাঁ বাহ। তারপর দেখেন মিমটা দেখেন, এটা হলো মিমের আসল রূপ, তাই না? এটা হলো মিমের কি? আসল রূপ। তারপরে দেখেন মিমের নকল দুটো মিমের নকল রূপ দুটো আছে। এই মিমটা যেটা দেখতে পাচ্ছেন, এই মিমটা শুরুতে আসে। টানা হাতে লেখার সময় শুরুতে মিম লিখতে গেলে এরকম আসবে, কারণ এই মিমের কোন দিকে কাটা আছে? বাম দিকে কাটা আছে, মানে এই মিমটা শুরুতে লেখা হয়। বুঝে এসছে? তারপরে যে জি মিমটা দেখতে পাচ্ছেন, এই মিমের দুই দিকে কাটা আছে, অর্থাৎ এই মিমটার দুই দিকে দুটো অক্ষর জোড়া যাবে, অর্থাৎ কি এই মিমটা মাঝখানে আসে। মিমটা কোথায় আসে? মাঝখানে আসে। মাঝি জি, মাঝখানে। দেখেন মাঝখানে বলার অর্থ হলো কি, পুরোপুরি অক্ষরের লম্বা অক্ষর যে টানা হাতে লিখতে হবে, তার মাঝখানেই বরাবর আসতে হবে এরকম কিন্তু জরুরি নয়। মাঝখান মানে কি? না না এই এরকম না না, মিমের, না, শেষের অক্ষরের হয়তো আগেও শেষের হতে আগেরটা পারে। আবার হ্যাঁ এই হ্যাঁ শেষের আগেও হ্যাঁ হতে পারে, শেষের কিন্তু আগেরটা হতে এই পারে, অক্ষরটা দুই দিকে অক্ষর থাকবে। প্রথমেরটার পরেও হতে পারে। এই জি অক্ষরটা দুই, প্রথমেরটার পরেও হতে পারে। এই অক্ষরটা মেন কথা হলো এই অক্ষরটা দুই দিকে অক্ষর আসবে, এইটাই হচ্ছে ব্যাপার, বলার জি জি উদ্দেশ্য, বুঝতে পারছেন? ওটাই ওটাই হয়। জি জি, বুঝতে পেরেছি। তাহলে এই মিমটা দুই দিকে অক্ষর আসবে, বুঝে এসছে? এইটা জি হলো মিমের আসল রূপ, এই দুটো হলো মিমের নকল রূপ। তারপর দেখেন নুন, দেখেন নুন, এটা হলো নুনের আসল রূপ, তাই না? আর তারপরে যে দুটি দেখতে পাচ্ছেন, এই দুটি হলো নুনের নকল রূপ। নোক্তা দেখে চিনবেন, প্রথমটা হালকা এরকম এসে এরকম গিয়েছে, বাম দিকে কাটা আছে, অর্থাৎ প্রথম যে নকল আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই নুনটা হলো
টানা হাতের লেখার শুরুতে, টানা হাতের লেখার শুরুতে নুন লিখলে যেমন হয়, এই নুনটা ঠিক তেমনই, বুঝতে পারছেন? এই নুনটা ঠিক তেমনই। তারপরে যে নুনটি দেখতে পাচ্ছেন, এই নুনটি হলো মাঝখানে নুন লিখলে, টানা হাতে অক্ষরের মাঝখানে যদি আপনি নুন লেখেন বা নুন লেখা যখন আসবে তখন যে আকৃতিটা আসবে এটা হলো সেই আকৃতি। এটা হলো নুনের নকল দুটি আকৃতি, বুঝে আসছে তাহলে? ওয়াওটা দেখেন, ওয়াওটা বুঝে নেন। নুনের প্রথম আকৃতিটির সঙ্গে ওখানে কোথায় মেল খাবে বলুন তো? দালে দাল আর নুনের র অনেকটা চলে যাবে। নুনের না না, নুন আহ, আর এতে গোলমাল নেই। দেখেন যে ভাই বলছে আমি তাকে বলছি, আপনি এই যদি এই বলেন, প্রথম আমি আমি দেখে দিচ্ছি, জালের সঙ্গে আপনি বলছেন ম্যাচ খাচ্ছে, তাই তো? এই জালটার সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাই না? জালটা কিন্তু কিন্তু দেখেন আমি আপনাকে বলছি এটা হচ্ছে গিয়ে, জি জুড়ে আসলে এমন হবে। আপনি যে জালটা দেখাচ্ছেন ওই জালটা জুড়ে আসলে এরকম হবে না কিন্তু। জাল জুড়ে আসলে কেমন হবে, এরকম দেখতে হবে, দেখতে পাচ্ছেন? জালটা হুম। জুড়ে আসলে এমন দেখতে হবে, কিন্তু এটা হলো নুন। এই নুনটা যখন জুড়ে জুড়ে আসবে তখন এই নুনের পর থেকে কিন্তু অন্য অক্ষর থাকবে, বুঝে এসছে? তখন কিন্তু আপনাদের মাথা গুলিয়ে যাবে না। এখন হুম, হুম। এখন হট করে দেখে ওরকম লাগছে, কিন্তু এর সঙ্গে তো অন্য অক্ষর জুড়ে থাকবে, কি করে ওরকম জালের মতন দেখতে হবে? হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর এটাই দেখেন কথা, ওটা মনে হয় ধ্যান রাখতে হবে তোকে। জি জি জি, ওয়াওটা দেখেন, এটা হলো ওয়াও। এই ওয়াও এর শুরুতে অক্ষর জোড়া হয়, ওয়াও এর পরে কোনো অক্ষর জোড়া হয় না, কেন বলুন তো? ওয়াও এর পরে কোনো অক্ষর জুড়লে ওয়াওটা আর ওয়াও থাকবে না, বুঝে এসছে? এই ওয়াও এর পরে যদি আপনি কোনো হুম অক্ষর হুম জোড়েন, ওয়াওটা আর ওয়াও বুঝতে পারবেন আপনারা? ওয়াওটা তখন কি মনে হবে? ফা, বা কিছু অন্য কি, তখন কিছু কোনো অক্ষর মনে হবে না। নোক্তা দিলে ফা হয়ে যাবে, ওয়াওটা তখন ফা হয়ে যাবে নোক্তা দিলে, বুঝতে পারছেন? কারণ ওয়াও এর পরে কোনো অক্ষর জোড়া যাবে না, ওয়াও এর আগে অক্ষর জোড়া যেতে পারে, ওয়াও এর পরে নয়, ঠিক আছে? তারপর দেখেন হাটা, দেখেন হা, এটা হলো হায়ের আসল রূপ। এটা হলো কি হায়ের আসল রূপ। তারপরে যে তিনটি দেখতে পাচ্ছেন এই তিনটি হায়ের নকল রূপ। হা শুরুতে লিখলে এমন এমন দেখতে লাগে, মাঝখানে লিখলে হাটা এমন দেখতে লাগে, এবং শেষে লিখলে এমন আকারে আসতে পারে। হা এরকম তিনটে আকারে আসতে পারে, বুঝতে পারছেন? হাটা তিনটে আকারে আসতে পারে। দেখ, হাটা ভালোভাবে দেখে নেন, এটা হলো হায়ের আসল রূপ, আর এই তিনটে হায়ের নকল রূপ। প্রথমটা হলো শুরুতে আসলে যেমন হা এটা তেমন, আর মাঝখানে আসলে যেমন এটা হলো তেমন হা, আর শেষে আসলে হাটা যেমন হবে এটা হলো তেমন হা। আর হামজাটা নিয়ে বিষয় ছিল, হামজাটা আপনারা ভালোভাবে বুঝে নেন। দেখেন, আইন আর হামজার মধ্যে পার্থক্যটা একটু ভালো করে বুঝে নেন, টাইম খুবই শর্ট। এটা আমি চাইছি যে এই কথাটা ভিডিওর মধ্যে চলে যায়, ভিডিও শেষ হতে আর 3 মিনিট বাকি আছে। দেখেন, আইন আর হামজার মধ্যে পার্থক্যটা বুঝে নেন। আইন যখন আপনি টানা হাতে লিখবেন তখন ধরেন আপনি এরকম আইনটা লিখলেন, এই আইনটা লিখে এখান থেকে অন্য কোনো অক্ষর লিখলেন, সিন লিখলেন, ঠিক আছে? বা তারপর লিখলেন সদ লিখলেন, এটা হলো আইন। এই যে প্রথম শুরুতে এসছে এটা হলো আইন, তাই না? আর আপনারা বলছিলেন যে হামজার সঙ্গে আইনের গন্ডগোলটা হয়ে যাবে, গুলিয়ে যাবে। দেখেন, হামজা যখন আলাদাভাবে আসবে, হামজা যখন আলাদাভাবে আসবে তখন এইরকম আকারে আসবে, অর্থাৎ এই আকারটায় আসবে, ঠিক আছে? ধরুন টানা হাতের আপনি লিখছেন, মাঝখানে হামজাটা, এই হামজাটা আলাদাভাবে এরকম ছোট্ট আকারে এসছে, তখন আপনি দেখে বুঝতে পারবেন যে এটা হামজা। আর এই হামজাটা যে এই কাটা আকারে এসছে না, এই যে কাটা, কাটা আছে, আইন আপনারা বলছিলেন হুজুর আইনও তো এরকম কাটা আকারে আসে। আইন এরকম কাটা আকারে যখন তখন আসে যখন আইনের সঙ্গে অন্য কোনো অক্ষর জোড়া হবে। দেখেন, এই যে আইনটা দেখতে পাচ্ছেন, আইনের কাটা আকারটা দেখতে পাচ্ছেন, আইনের কাটা আকার, এই যে কাটা আকারটা আর হামজার ফুল পুরো সম্পূর্ণ আকারটার একই মিল আছে। এটা হলো হামজার সম্পূর্ণ আকার, হামজার আসল রূপ, তাই না? আর এই আইনের এই কাটা আকারটা কি আইনের হুম, নকল হুম। রূপ। অর্থাৎ আইন এরকম কাটা আকারে তখন আসবে যখন আইনের এখান থেকে অন্য কোনো অক্ষর জোড়া হবে। তাহলে কি হামজার সঙ্গে মিল খাবে? ভালো করে বোঝেন, হামজার সঙ্গে কি তখন মিল খাবে? আইনের এরকম আকৃতি তো তখন আসবে যখন আইনের পরে অন্য কোনো অক্ষর জোড়া হবে। অর্থাৎ আইনের এরকম আকৃতি আসবে না, আইনের এই যে আকৃতি দেখতে পাচ্ছেন এরকম আকৃতি আসবে না, বুঝতে পারছেন? আইনের এর পর থেকে তো অন্য অক্ষর জোড়া হবে, তাহলে আইনের এই হামজার সঙ্গে আইনের কোনো মিল খাবে না। যখন পড়া হবে তখন এই জিনিসটা আপনাদের বুঝে আসবে, এখন হয়তো বুঝে নাও আসতে পারে, যখন পড়া হবে তখন বুঝে আসবে। ভালো করে লক্ষ্য করেন, এটা হলো আইনের আসল রূপ, অর্থাৎ আইনের পরিপূর্ণ রূপ, আর এটা হলো হামজার পরিপূর্ণ রূপ, তাই না? আসল রূপ মানে কি পরিপূর্ণ রূপ। হামজা আসল রূপে যখন আসবে তখন আইনের সঙ্গে মিল খাবে না, হামজা ছাড় আকারে আসবে। আইনটা যখন এই আকারে আসবে তখন আইনের সঙ্গে অন্য কোনো অক্ষর জোড়া হবে, অর্থাৎ আইন এই এরকম আকারে আসবেই না।
বুঝতে পারছেন? সেই জন্য হামজার সঙ্গে কোনো মিল খাবে না, অসুবিধা হবে না। হামজা যখন আলাদা আকারে আসবে তখন হামজা এরকম আকৃতিতে আসবে, আর যখন টানা হাতের লেখা হবে তখন তার ভিতরে যখন হামজা আসবে তখন এরকম আকৃতিতে লেখা হবে। যেমন আপনি কোনো অক্ষর লিখছেন, সিন লিখছেন, ঠিক আছে, সিন লিখছেন, তারপর দেখেন আপনি সদ লিখছেন, তারপর দেখেন মিম লিখছেন, ঠিক আছে। মিম লেখার পরে আপনি এই ধরেন হামজা লিখছেন, হামজা লিখতে গেলে এরকম কোনো একটা কিছু দিতে হবে, আর তার উপরে হামজা হবে, এরকম উপরে একটা ছোট্ট হামজা হবে, এরকম উপরে একটা ছোট্ট হামজা হবে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই যে উপরে একটা ছোট্ট হামজা, একটা কোনো রকম একটা আকৃতির অক্ষর দিয়ে দিল, একটা দোলন দিল, তার উপরে একটা ছোট্ট হামজা দিল, ওটাকে হামজা ধরে নেওয়া হবে। বুঝতে পারছেন? আর হামজা যখন আলাদা আকৃতিতে আসবে তখন এরকম অক্ষর লেখা হবে, এরকম এরকম হামজা লেখা হবে, তারপরে অন্যান্য অক্ষর এরকম লেখা হবে, বা এর আগে অন্যান্য অক্ষর এরকম লেখা হতে পারে। বুঝতে পারছেন? এটা হলো হামজার আসল রূপ। এই হামজা আলাদা আকৃতিতে আসলে এরকম এরকম আসবে, আর কোনো অক্ষরের সঙ্গে জুড়ে আসলে তখন হামজা এরকম আকৃতিতে আসবে। তারপর দেখেন ইয়াটা দেখেন, এটা হলো ইয়ার আসল রূপ, আর এগুলো হলো ইয়ার নকল রূপ। ইয়া সর্বসময় কিন্তু আসল রূপে আসবে না, অনেক সময় গিয়ে আপনাদের শুধু এই নোক্তা থেকে চিনে নিতে হবে যে এটা ইয়া, নিচে দুটো নোক্তা থাকলে চিনে নিতে হবে কি ইয়া। শুরুতে যদি কোনো ইয়া লিখতে চান তখন এমন আকৃতিতে আসবে, শেষে ইয়া লিখলে এমন আকৃতিতে আসবে।